নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে টার্গেট করে একটা সায়েন্সের ক্লাস করব। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আছে এই লেভেলের প্রশ্নই কেপি পরীক্ষায় আসে, যেটা তোমাদের 29শে ডিসেম্বর থেকে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের প্রশ্নই আসবে এবং এখান থেকেই তোমরা কমন পাবে, এটুকু আমি বলতে পারি। তো প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। প্রথম প্রশ্নটা ভালো করে পড়ো, কি বলা হয়েছে? অবিশ্লেষ্য পদার্থ নয়, তার মানে কি পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য। তো কোনটি? গ্লিসারিন, লবণের দ্রবণ, চিনির দ্রবণ নাকি পেট্রোল? তো দেখো, লবণের দ্রবণ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং এখানে বলা হয়েছে অবিশ্লেষ্য নয়, তার মানে লবণের দ্রবণটা হচ্ছে অ্যান্সার। এবং লবণের দ্রবণ যদি থাকে তো সেটা সবসময় কী হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এটার মধ্য দিয়ে কারেন্ট পাস হয় এবং খুব ভালোভাবে পাস হয়। ঠিক আছে, এবং পেট্রোল বা চিনির দ্রবণ বা গ্লিসারিন এই তিনটার মধ্যেই কিন্তু কারেন্ট যেতে পারে না, তাই এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এরপর দেখো জল। অনেক সময় কনফিউশন হয়, জল তড়িৎ বিশ্লেষ্য নাকি অবিশ্লেষ্য। মনে রাখবে, জল হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য, যেগুলোর মাধ্যম দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট, নিচের কোনটি এককোষী প্রাণী নয়? এককোষী প্রাণী নয়, ফিতাকৃমি, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা নাকি ব্যাকটেরিয়া? তো এককোষী প্রাণী নয় মানে বহুকোষী, সেটা হচ্ছে ফিতাকৃমি। ঠিক আছে, ফিতাকৃমি হচ্ছে বহুকোষী একটি প্রাণী। ঠিক আছে, এবং এটি যে যে কী বলবো, যে শ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে শ্রেষ্ঠডা শ্রেণী। এই শ্রেণীটা অনেক সময় আসে, শ্রেষ্ঠডা শ্রেণী। শ্রেষ্ঠডা শ্রেণীর অন্তর্গত হচ্ছে কে? ফিতাকৃমি। এরপর নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে তোমার কি? এককোষী প্রাণী। এই তিনটা হচ্ছে কি? এককোষী প্রাণী, মানে একটা মাত্র কোষ দিয়ে তৈরি, এককোষী। আরও কয়েকটি এক্সাম্পল, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা, ব্যাকটেরিয়া তো রয়েছে, তার সাথে প্রোটিস্টা, এটা হচ্ছে তোমার এককোষী প্রাণী। প্যারামেসিয়াম, ঠিক আছে, প্যারামেসিয়াম, এটা হচ্ছে এককোষী প্রাণী। নেক্সট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কী রঙের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা রাসায়নিক নাম হচ্ছে KM। ঠিক আছে, KMNO4, KMNO4, এটা রাসায়নিক নাম KMNO4। এক মিনিট ঠিক করে লিখে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। সেটা হচ্ছে কেমন, দেখো, প্রথম কেটা বড় হাতের, ঠিক আছে, এমটা বড় হাতের, এনটা ছোট হাতের, O4, ওটা বড় হাতের 4। ঠিক আছে, O4, এটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত। এরপর এটি কী রঙের হয়? এটা বেগুনি রঙের হয়। এটার ব্যবহার কি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। জীবাণুনাশক, বা অনেক সময় ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে বা জল পরিশোধনের ক্ষেত্রে কী করা হয়? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করা হয়। নেক্সট, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে, কেন্দ্রীভূত নয়, এটা হচ্ছে তোমার সেন্ট্রিওল ছিল। লাইসোজোম, রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া? তো দেখো, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে হচ্ছে তোমার রাইবোজোম। ঠিক আছে, এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এবং এই যে রাইবোজোম, এটার কি আবিষ্কর্তা, এটাও পরীক্ষায় আসে, তার নাম হচ্ছে জর্জ প্যালাডে। কি নাম? জর্জ প্যালাডে। ঠিক আছে, তিনি এটি আবিষ্কার করেছিলেন। এবং রাইবোজোম হচ্ছে RNA গঠিত একটি কোষীয় অঙ্গাণু। RNA গঠিত একটি কোষীয় অঙ্গাণু। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়। ঠিক আছে, এরপর রইল লাইসোজোম। দেখো, লাইসোজোমটাও খুব গুরুত্বপূর্ণ।
লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। কোষের আত্মঘাতী থলি বলা হয় কাকে? লাইসোজোমকে। বা কোষের অ্যাটম বোম। অ্যাটম বোম কাকে বলা হয়? লাইসোজোমকে। লাইসোজোমের আবিষ্কর্তাকে ডি ডুবে। ডি ডুবে তিনি এটি আবিষ্কার করেন। এবং লাইসোজোমকে আত্মঘাতী থলি বা অ্যাটম বোম কেন বলা হয়? ধরো কোনো একটা কোষ যদি আমাদের শরীরে খারাপ থাকে, সেই কোষটাকে খেয়ে নেয় কে? লাইসোজোম। বা অনেক সময় সেই খারাপ কোষটাকে ধ্বংস করার জন্য নিজেকেই শেষ করে দেয় কে? লাইসোজোম। তার জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। লাইসোজোম এটা কীভাবে করতে পারে? দেখো, লাইসোজোমে এক ধরনের এনজাইম থাকে, সেটার নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, এই এনজাইমটার সাহায্যে কিন্তু লাইসোজোম এই কাজগুলো করে থাকে। বোঝা গেছে? এরপর চলে এসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। দেখো, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর, পাওয়ার হাউস। শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারটাকে রিচার্ড অল্টম্যান। ঠিক আছে, রিচার্ড অল্টম্যান তিনি এই মাইটোকন্ড্রিয়া কোষীয় অঙ্গাণুটিকে আবিষ্কার করেছে। এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে। এরপর আরও একটা জিনিস মনে রাখবে, মাইটোকন্ড্রিয়া কিন্তু ডবল লেয়ার মেমব্রেন যুক্ত একটি কোষীয় অঙ্গাণু। ডবল লেয়ার বলতে কি? আমরা যখনই মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখি, দেখবে এরকম থাকে। ঠিক আছে, দুটো লেয়ার, তারপরে এরকম এস 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 থাকে। তো এই যে দুটো লেয়ার, এই দুটো লেয়ারের জন্য এটা কী বলেছে? ডবল লেয়ার মেমব্রেন। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি দেখতে পাওয়া যায়? ডবল লেয়ার মেমব্রেন। আর ডবল লেয়ার মেমব্রেন কার কার মধ্যে দেখতে পাওয়া যায়? নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাওয়া যায় ডবল লেয়ার মেমব্রেন। ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখতে পাওয়া যায় ডবল লেয়ার মেমব্রেন। আমাদের কোষীয় অঙ্গাণুর এই তিনটার ক্ষেত্রেই কিন্তু ডবল লেয়ার মেমব্রেন দেখতে পাওয়া যায়, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি অ্যাকোয়ারাগিয়ার ব্যবহার? অ্যাকোয়ারাগিয়ার ব্যবহার কোনটি? লোহা গলানো, তামা গলাতে, হীরা গলানো, নাকি সোনা গলানো? তো দেখো, অ্যাকোয়ারাগিয়ার ব্যবহার হচ্ছে তোমার সোনা গলাতে ব্যবহার করা হয়। অ্যাকোয়ারাগিয়াকে কি বলা হয়? রয়্যাল ওয়াটার। রয়্যাল ওয়াটার। দেখো, অ্যাকোয়ারাগিয়া হচ্ছে এক ধরনের অ্যাসিড, তার জন্য এটাকে বলা হচ্ছে অম্লরাজ। অম্লরাজ। এটার ব্যবহার হচ্ছে কি? বিভিন্ন দামি ধাতু যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম। ঠিক আছে, প্ল্যাটিনাম গোলাতে ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে মানে অ্যাসিডটা রয়েছে অ্যাকোয়ারাগিয়া, এটা কিভাবে তৈরি করা হয়? যখন HCl এবং নাইট্রিক অ্যাসিড HNO3 এই দুটোকে 3:1 অনুপাতে মিশ্রণ করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডকে যখন 3:1 অনুপাতে কী করা হয়? মিশ্রণ করা হয়, মেশানো হয়, তখন কি তৈরি হয়? অ্যাকোয়ারাগিয়া তৈরি হয়। এরপর দেখো, নিচের কোন অ্যাসিডটি তেঁতুলে পাওয়া যায়? C6H8O7, C4H6OH, C2H2O4, নাকি HCOOH? প্রথমত এগুলোর নামগুলো আমরা দেখে নিই। প্রথমে আছে C6H8O7, এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড। C4H6OH, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। C2H2O4, এটার নাম হচ্ছে অক্সালজোয়িক অ্যাসিড। অক্সালজোয়িক অ্যাসিড। এবং HCOH, এটার নাম হচ্ছে তোমার ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। এরপর এইগুলোর থেকে প্রশ্ন আসে, এগুলো কোথায় পাওয়া যায়? তো দেখো, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে। লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায়। ঠিক আছে, তেঁতুলে পাওয়া যায়।
বা আঙ্গুরেও পাওয়া যায়, আঙ্গুরের ক্ষেত্রেও পাওয়া যায়। অক্সালজয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টমেটোতে, টমেটোতে পাওয়া যায় অক্সালজয়িক অ্যাসিড। এবং ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ার হুল, পিঁপড়ার বা মৌমাছির যে হুল থাকে, ঠিক আছে, যেটা দিয়ে বিঁধে সেটাকে বলা হচ্ছে, সেখানে কি পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। তো তেঁতুলে, তেঁতুলে কি অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ড্যাশ নামেও পরিচিত। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটার আরও একটি নাম আছে কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া, নাকি পাউডার অফ ম্যাগনেসিয়াম, নাকি বোথ A অ্যান্ড B, মানে দুটোই, নাকি নান অফ দিস। তো দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া। এইটা প্রশ্নতে এসছে, কেপি পরীক্ষায়, WBতেও এসছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলা হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর, পেট্রোলিয়াম পরিশোধন করতে নিচের কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড, নাকি H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়? তো পেট্রোলিয়াম পরিশোধন করতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে H2SO4, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড কী করতে ব্যবহার করা হয়? পেট্রোলিয়াম যে পরিশোধন সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় H2SO4। এবং এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল, অয়েল অফ ভিট্রিয়াল, ঠিক আছে। অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? H2SO4। HNO3, নাইট্রিক অ্যাসিড কিসে ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের বিস্ফোরণ তৈরি করতে, বিস্ফোটক তৈরি করতে ব্যবহার করা হয়। তাছাড়া স্টেনলেস স্টিল, ঠিক আছে, তৈরিতেও ব্যবহার করা হয় তোমার HNO3। এবং HCl কী করতে হয়? PVC তৈরিতে ব্যবহার হয়। তাছাড়া মানবদেহের স্টোমাকে তৈরি হয় এবং সেটি খাদ্য পাচনের ক্ষেত্রেও ব্যবহার করা হয় বা ব্যবহার হয়। এরপর কি বলা হয়েছে? নিচের কোন ধাতুকে আশা ধাতু বা মেটাল অফ হোপ বলা হয়? ইউরেনিয়াম, টাইটেনিয়াম, প্লুটোনিয়াম, নাকি মার্কারি? মেটাল অফ হোপ বলা হয় ইউরেনিয়ামকে, ঠিক আছে, মেটাল অফ হোপ ইউরেনিয়াম। টাইটেনিয়াম, যেটা রাসায়নিক সংকেত হচ্ছে Ti, এটাই কি বলা হচ্ছে? ভবিষ্যের ধাতু, ভবিষ্যতের ধাতু, ভবিষ্যতের ধাতু বা মেটাল অফ ফিউচার কাকে বলা হয়? টাইটেনিয়াম। প্লুটোনিয়ামকে কি বলা হয়? ভয়ের ধাতু। প্লুটোনিয়ামকে কি বলা হয়? ফিয়ার মেটাল, ঠিক আছে। মার্কারি, মার্কারি হচ্ছে তোমার কুইক সিলভার বলা হয়, কুইক সিলভার, ঠিক আছে, কি বলা হয়? কুইক সিলভার, কুইক সিলভার। এবং মার্কারি মানে হচ্ছে পারদ, ঠিক আছে, পারদ। পারদ হচ্ছে তোমার লিকুইড ধাতু। একমাত্র লিকুইড ধাতু কোনটা? তরল ধাতু, সেটা হচ্ছে তোমার মার্কারি, ঠিক আছে। এরকম আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু, যেমন তোমার হচ্ছে নোবেল মেটাল কাকে বলা হয়? আদর্শ ধাতু, নোবেল মেটাল কাকে বলা হয়? গোল্ড, ঠিক আছে। তাছাড়া তোমার প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম, ঠিক আছে, গোল্ড মানে হচ্ছে তোমার AU এবং প্ল্যাটিনাম নাম হচ্ছে PT, ঠিক আছে। তাছাড়া হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়? স্ট্রেঞ্জার গ্যাস, স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়? জেননকে বলা হয়, জেননকে কি বলা হয়? স্ট্রেঞ্জার গ্যাস। এরপর দেখো কি বলা হয়েছে? কঠিন থেকে তরল আকারে, কঠিন থেকে তরল আকারে কোনো ধাতু স্থানান্তর করাকে কি বলা হয়? মানে কঠিন থেকে ডাইরেক্ট তরল হয়ে যাওয়াটাকে কি বলা হচ্ছে? গলে যাওয়া, জমে যাওয়া, ঘনীভবন, বাষ্পীভবন। তো দেখো, কঠিন থেকে তরল হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে গলে যাওয়া। কোনো পদার্থ যখন কঠিন থাকে, একটা হার্ড মেটাল যখন গলে যায়, কী হয়? তরল। এটাকে কী বলা হচ্ছে? গলে গেল, তার মানে হচ্ছে গলন। তো দেখো, এই ধরনের প্রশ্ন আসে। তো এই ধরনের প্রশ্ন মানে প্রত্যেকটা করার একটাই উপায়, একটা ছক তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই ছকটা একবার দেখে নাও। এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে গ্যাস। ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে। কঠিন থেকে কোনো পদার্থ যদি ডাইরেক্ট তরল হয়, কঠিন থেকে যদি কোনো পদার্থ তরল হয়,
তখন তাকে কী বলা হচ্ছে গলন বা মেল্টিং, ইংরেজিতে বলা হচ্ছে মেল্টিং বা গলন। আবার কঠিন থেকে যদি কোনো পদার্থ ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, কঠিন থেকে যদি ডাইরেক্ট গ্যাস হয় তখন তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এরপর যদি কোনো পদার্থ তরল থেকে গ্যাস হয়, তরল থেকে গ্যাস হচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবন। ঠিক আছে। এরপর দেখো উল্টো দিকগুলো, যদি কোনো পদার্থ তরল থেকে কঠিন হয়, ধরো তরল একটা পদার্থ ডাইরেক্ট কঠিন হচ্ছে, তখন সেটা কি হচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ফ্রিজিং বা হিমন, ঠিক আছে। আবার কোনো একটা পদার্থ ধরো গ্যাস থেকে ডাইরেক্ট তরলে চলে আসছে, তখন তরল থেকে গ্যাস হচ্ছিল, গ্যাস থেকে যদি আবার তরল হয় তখন তাকে বলা হচ্ছে সংঘনন, সংঘনন বা কনডেনশন, কনডেনশন। আবার গ্যাস থেকে যদি কোনো পদার্থ ডাইরেক্ট কঠিন হয়, গ্যাস থেকে ডাইরেক্ট কঠিন, তখন তাকে বলা হচ্ছে তোমার নিক্ষেপণ বা ডিপোজিশন। কি বলা হচ্ছে ডিপোজিশন। আরেকবার দেখে নাও, কোনো একটা পদার্থ যদি, এটাই দেখো, কঠিন থেকে তরল হয়, ঠিক আছে, কঠিন থেকে তরল, তখন তাকে বলা হচ্ছে মেল্টিং। তরল থেকে গ্যাস, তখন তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। আবার গ্যাস থেকে এই কঠিন থেকে যদি আবার গ্যাস হয় তখন তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক সেরকমভাবে তরল থেকে কঠিনে হলে ফ্রিজিং, কঠিন থেকে গ্যাস থেকে কঠিনে হলে ডিপোজিশন বা ঊর্ধ্বপাতন, ডিপোজিশন বলা হয়। এবং গ্যাস থেকে যখন আবার তরল হয় তখন তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন, গ্যাস থেকে তরল হলে সংঘনন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। কঠিন থেকে তরল মেল্টিং, কঠিন থেকে গ্যাস ঊর্ধ্বপাতন, তরল থেকে গ্যাস বাষ্পীভবন, গ্যাস থেকে তরল সংঘনন, গ্যাস থেকে কঠিন ডিপোজিশন, তরল থেকে কঠিন ফ্রিজিং। এই ছকটা শুধু মনে রাখবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। অনেকগুলো প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি। পরের দিন আবার একটা সায়েন্সের ক্লাস বা মিক্সড ক্লাস নিয়ে আসবো, যেটা তোমার এনটিপিসি পরীক্ষাকেও টার্গেট করবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটার উত্তর দিয়ে দেবো। এবং একটা জিনিস করবে, তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আসছো, এবং তার সাথে একটা লাইক দিয়ে দিও এবং একটা কমেন্ট অবশ্যই করো। তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।